অনেক বছর আগের কথা। আব্বার মুখে শুনেছি জুবাইদা রাখি নামের এক সুন্দরী মেয়ে ছিল, যার বংশ খুব নামকরা ছিল। বলতে গেলে পুরো গ্রামের মালিকের মেয়েও বলা যায়। রাখির দুইজন ভাইও ছিল। বোনকে চোখে হারাতো। সব সময় ঘুম থেকে উঠে সবার আগে বোনের মুখ দেখে তারপর বাড়ির বাইরে কাজে যেত। ভাইদের ভাষ্য মতে বোন তাদের ভাগ্যবতী ছিল। বোনের মুখ দেখে ঘর থেকে বের হলে সারা দিন ভালো কাটে ভাইদের। মায়ের চোখের মণি, বাবার সবচেয়ে প্রিয় সন্তান। ধীরে ধীরে রাখি বড় হতে থাকে। 16 বছর বয়সে পা রাখে। তখন তাকে পড়াতে এক মাস্টার মশাই তাদের বাড়ি আসতো রোজ। একদিন মাস্টার মশাই আসছে না দেখে রাখি বাড়ির বাইরে যায়। সেই যাওয়াই ছিল রাখির জীবনে মোড় ঘোরানোর পালা। বাড়ির সামনে যেতেই এক মহিষ তার দিকে তেড়ে আসে। রাখি ছিল খুব সাহসী মেয়ে। সে দৌড়ানোর বদলে নিজে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ মেয়েটার চোখে এক অন্যরকম মায়া কাজ করে। সে জানে চাইলেই সে মহিষটাকে কাবু করতে পারবে। কিন্তু বিপত্তি ঘটে যখন তার চোখ পড়ে নিজের পরনে লাল সালোয়ার কামিজটির দিকে। তখন বুঝতে পারলো মহিষটি তার পিছনে তেড়ে আসছে কেন। এখন পালানো ছাড়া আর কোনো উপায় নেই। রাখি ডান দিকে ফিরে দেখে রাজপুত্রের মতো সুন্দর একটি ছেলে দাঁড়ানো, পরনে সাদা লুঙ্গি, সাদা ফতুয়া। ছেলেটা ভীষণ ফর্সা, দেখতে কোনো রাজকীয় পরিবারের মনে হচ্ছে। গালে খোঁচা খোঁচা দাড়ি, এতটাই ফর্সা যে এবার রাখির হিংসা হচ্ছে, কারণ রাখি হচ্ছে অনেক সুন্দর। সবাই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এই ছেলেকে দেখলে কেউ বলবেই না রাখি সুন্দর। রাখি এবার মুখ খুলল, তো কি নিজেকে ঘায়েল হতে দিব? এই বলতে বলতে মহিষটি রাখির একদম পিছনে চলে আসে। রাখি বুঝতে পারে যে তার পিছনেই মহিষটির অবস্থান। ভয়ে পিছনে না ফিরে জামার নিচের অংশ চেপে ধরে আর মনে মনে আল্লাহকে ডাকে। এদিকে সেই ছেলের চোখের ইশারায় মহিষটি মেয়েটার পিছনে এসে থেমে যায়। আস্তে করে ছেলেটার পিছনে এসে দাঁড়ায়। চোখ বন্ধ করে রাখে রাখি, আর ছেলেটা মেয়েটার এমন অবস্থা দেখে মুচকি মুচকি হাসে। ভয় নেই, চোখ খুলুন, আমি আছি। মেয়েটা পিটপিট করে তাকায় আর দেখে লুঙ্গি পরা ছেলেটার মুখ চেপে হাসছে। রাখির ভীষণ রাগ হয়। বাড়ি যেয়ে দুই ভাইয়ের কাছে কান্না করে নালিশ করে। তারপর সেই ছেলেকে ধরে আনা হয় এবং বাড়ির উঠোনে বিচার বসে। আর রাখি বাড়ির ভিতর থেকে ওড়না দিয়ে মুখ বেঁধে দাঁড়িয়ে দেখে বিচার সভা। ঠিক তখন মেয়েটার বাবা ছেলেটার নাম জিজ্ঞাসা করে, এই ছেলে, নাম কি তোমার? রাখাল। আমি মহিষ চড়াই এই গ্রামে। আর কোনো নাম নেই? না, আমার বাবা মা নেই। আমার নাম কি এটাও আমি জানি না। মহিষ চড়াই, তাই সবাই আমাকে রাখাল নামেই ডাকে। বাপ মা নেই কথাটা খুব করে রাখির কানে বাজে। একটা এতিম ছেলে, যার আগে পিছে কেউ নেই। হঠাৎ রাখির মনে হলো ছেলেটার নামে বিচার দিয়ে ভুল করেনি তো? আমার মেয়ের সাথে তোমার ঝামেলার কারণ? জি, আমি জানতাম না আমার মহিষ ওনাকে তাড়া করবে, কিন্তু বিশ্বাস করুন আমি ওনার কোনো ক্ষতি হতে দেইনি, বরং আমি ওনাকে রক্ষা করেছি। রাখির বাবা রাখিকে ডাক দেয়। তখন রাখি আসে বিচার সভায়। বাবা জিজ্ঞাসা করে, তুমি না বলেছ এই ছেলে তোমাকে দেখে টিটকারি করেছে? রাখি মাথা নিচু করে ধীর কণ্ঠে জবাব দেয়, আমি ভুল বলেছি বাবা। উনি আমাকে ওই বদমিজাজি মহিষটার থেকে রক্ষা করেছে। আমি হয়তো ভুল বুঝেছি। ঠিক আছে, তুমি ভিতরে যাও। রাখি চলে যায় বাড়ির ভিতর। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি নেই, যেখানে রাত ওখানেই কাত। আমার বাড়ির মহিষদের দেখাশোনা করতে পারবে? জি পারবো। আচ্ছা, কাল থেকে এই বাড়ির মহিষেরা তোমার দায়িত্ব। রাখাল মাথা নত করে উত্তর দেয়, জি আচ্ছা। এদিকে রাখির মনের মধ্যে খুব অপরাধবোধ জাগছিল। কারণ হচ্ছে ও না জেনে বুঝে রাখালকে অপমান করতে আনিয়েছিল। ছি, সে এমন ভাবনা পোষণ করেছে এটা ভেবেও লজ্জা পাচ্ছে। রাখাল ওই বাড়িতে কাজ করতে থাকে। ধীরে ধীরে ওই বাড়ির মেয়ে ছেলেটার মায়ায় পড়তে থাকে, কিন্তু ছেলেটাকে কিছুই বলতো না। রাখালের জন্য মেয়েটা চিঠি লিখত, কিন্তু দিত না। সে তার সিন্ধুকে লুকিয়ে রাখত। এমন করতে করতে অনেকগুলো চিঠি জমায় রাখি। একদিন রাখাল খাবার খেতে রাখিদের রান্নাঘরের সামনে আসে। এসে গলা খাকারি দেয়, কারণ রাখাল যেহেতু এখানেই থাকে, খাওয়া দাওয়াও এখানেই করে। রাখি খাবার প্লেটের সঙ্গে সাহস করে থালার নিচে একটি চিরকুট দেয়। ওখানে লিখা, নদীর পাড়ে আসুন। ব্যাস এতটুকুই। রাখাল মাত্র 8 পর্যন্ত পড়েছে। যেই বাড়িতে মহিষ চড়াতো সেই মালিক চেয়েছে রাখাল পড়ুক, তাই ওকে যতটুকু সময় অবসর পেয়েছে পড়িয়েছে। আর তাই রাখাল লিখা চিঠিটা পড়তে পেরেছে। কিন্তু রাখাল ভয় পাচ্ছে। নদীর পাড়ে গেলে এই মেয়ে আবার কি বলবে আল্লাহ জানেন, আবার কোন ফ্যাসাদে পড়ে। এই ভাবতে ভাবতে খাবার শেষ করলো রাখাল। একটি গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে মাথায় ঘোমটা দিয়ে পরিপাটি হয়ে নদীর তীর ঘেঁষে বসে আছে রাখি।
রাখাল দূর থেকে দেখে যাচ্ছে, কিন্তু সামনে আসছে না, কারণ রাখাল নিজেও জানে মেয়েটাকে তার ভালো লাগে। কিন্তু তখনই মনে পড়ে গেল বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর ব্যাপারটা। ধুর, কি সব চিন্তা মাথায় আনছি। এই বলে রাখাল পা বাড়ায় নদীর তীরে। রাখির থেকে 4-5 কদম পিছনে রাখাল, তাও যেন রাখি বুঝে গেল পিছনে তার কাঙ্ক্ষিত পুরুষটি দাঁড়িয়ে। আমাকে বিয়ে করবেন রাখাল? এমন কথায় রাখাল হকচকিয়ে যায়। কথার কোনো আগাও নেই, মাথাও নেই। সরাসরি বিয়ে? আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন? কোথায় আপনি আর কোথায় আমি? এবার রাখি পিছন ফিরে তাকায়। কেন? আমাকে বিয়ে করে ভালোবাসা যায় না? আমার কি দোষ? আমি ওই পরিবারের মেয়ে, এটাই আমার দোষ? আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে রাখাল পিছন ফিরে চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই রাখি চিৎকার দিয়ে ওঠে। ও রাখাল, যাবে যখন যাও, তবে আমি ফিরছি না যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসবে। আমি এখানেই থাকবো, মরে যাব, তাও ফিরবো না, এই আমি বলে দিলাম। রাখাল আর পিছন ফিরল না। সে চলে যায়, আর যেতে যেতে আনমনে বিড়বিড় করতে থাকে কিছুক্ষণ থেকে নিজেই চলে আসবে যখন শিয়ালের ডাক কানে আসবে। দুপুর গড়িয়ে বিকাল নামে। পুরো বাড়িতে হইচই পড়ে গেছে। বাড়ির মেয়ে কই? রাখির বাবা লোক পাঠায় গ্রামে খুঁজতে। তার মেয়ে কোথায় গেল? এমনকি মাস্টার মশাইয়ের বাড়িও খুঁজে এলো, কোথাও নেই। রাখির মা, ভাই, ভাবি সবাই খুব চিন্তিত, কোথায় গেল মেয়েটা। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, তাও মেয়েটার কোনো হুদিস নেই। ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্তে রাখাল মহিষগুলো নিয়ে বাড়ির মধ্যে ঢুকে। এর মধ্যে দেখে রাখির মা, ভাবিরা বসে হাই হুতাশ করছে মেয়ের জন্য। রাখির দুই ভাবি শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছে। কিছু লোকজন উঠোনে গোল করে বসে কথা বলছে। তাদের কথা শুনে ছেলেটার বুঝতে বাকি নেই কি ঘটেছে, আর তাই আর কথা না বাড়িয়ে মহিষগুলো কোনো রকমে রেখে উল্টো পথে রওনা হয় নদীর পাড়ে। এতক্ষণে আকাশে বিশাল এক চাঁদ উঠে গেছে। রাখাল দূর থেকে দেখে মেয়েটা তাল গাছের নিচে বসে আছে, ভয়ে গুটিসুটি মেরে। দেখতে একদম নাজুক প্রজাপতির মতন লাগছে। রাখাল আড়াল থেকে কিছুক্ষণ দেখলো মেয়েটাকে। রাখাল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর যায় রাখির কাছে। দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। কি মায়াবী মুখখানা। তখন হঠাৎ আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হয়। রাখির চোখের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ায় রাখি হকচকিয়ে উঠে। চক্ষু মিলে দেখে সামনে লুঙ্গি পরা রাখাল দাঁড়িয়ে আছে। নদীর পাড়ে পড়ে থাকা তাল গাছের ডাগার উপর টপ টপ বৃষ্টির আওয়াজ। রাতের আধার, চাঁদের আলোয় এক একটা ফোঁটা পানি আকাশ থেকে মুক্তার মতো ঝরছে। সেই সাথে জোনাক পোকার ঝিঝি আওয়াজ। প্রকৃতির এমন রূপ যেন রাখি এই প্রথম দেখল। তার উপর রাখালের সুন্দর ফর্সা লোমহর্ষ বুকে লেগে থাকা ভিজা ফতুয়াটা। চুলগুলো থেকে এখনো কপাল বেয়ে টুপটুপ বৃষ্টির পানি পড়ছে তীরের মতো নাকে, তারপর নাক বেয়ে ঠোঁটে। দেখতে প্রতিবারের ন্যায় রাজকুমার লাগছে। আপনি এখানে এসেছেন কেন? বাড়ি চলুন, আপনার আব্বা ভাই অপেক্ষা করছে। আমি যাব না। এই বলে রাখি পিছন ঘুরে দাঁড়ায়। সে রাখালকে দেখবে না, কারণ এত সুন্দর পুরুষের দিকে চেয়ে থাকা যায় না, আর অভিমান তো বেমানান। রাখাল এবার একটু বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠে বলা শুরু করলো, দেখুন, আপনি আর আমি কখনো এক হতে পারবো না। আমাদের ভাগ্যে মিলন নেই। আপনার এই পাগলামির জন্য আমাদের দুজনেরই ক্ষতি হতে পারে। বুঝার চেষ্টা করুন। তাছাড়া আমাকে ভালোবাসলে আপনি কিছুই পাবেন না। আপনাকে সুখে রাখার মতো এত ঐশ্বর্য আমার নেই। একটু বুঝুন। রাখি এতক্ষণ পিছন ফিরে সব শুনে, তারপর রাখালের দিকে যায়। মায়া ভরা নজরে রাখালের চোখে চোখ রাখে, তারপর কিছু শব্দ মুখ থেকে বের করে। আমি আপনাকে চাই প্রাণপ্রিয়, আপনার ঐশ্বর্য না। আপনি শুধু একবার আমার হয়ে দেখুন। আমি পুরো বিশ্বের ক্ষতি নিয়ে মেলা বসাবো। সেই মেলায় আপনি হবেন আমার একমাত্র খরিদ্দার। আমি হব আপনার দেওয়া সমস্ত ক্ষতির ভাণ্ডার। রাখালের বুঝি বুকে এসে কিছু বাড়ি খেলো। একটু খেয়াল করে দেখলো রাখির বলা 2 লাইন কথা, সেই মেলায় আপনি হবেন আমার একমাত্র খরিদ্দার, আমি হব আপনার দেওয়া সমস্ত ক্ষতির ভাণ্ডার। ঠিক ওই সময় রাখির 2 ভাই হারিকেন নিয়ে এগিয়ে আসেন। আর একটু ভালো করে দেখার চেষ্টা করে রাখাল। পিছনে চোখ যেতেই দেখে রাখির 2 ভাইয়ের পিছনে প্রায় 50-60 জন গ্রামের লোক হাতে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসছে। রাখালের আর বুঝতে বাকি নেই গ্রামের মানুষ দেখে ফেলেছে তাদের, এবং এতক্ষণে সবকিছু জেনেও গেছে। রাখি এখনো রাখালের দিকে মোহিত নয়নে তাকিয়ে আছে। হঠাৎ রাখাল রাখির হাত ধরে দৌড়াতে শুরু করে। রাখিও কিছু বুঝে ওঠার আগেই রাখালের সাথে দৌড়াতে হয়। তাদের পেছনে পুরো গ্রামবাসী। একবার হাতে পেলে নির্ঘাত মৃত্যু। আমরা এভাবে দৌড়াচ্ছি কেন?
রাখাল রাখির দিকে ফিরে ভালো লাগার দৃষ্টিতে বলে, ভালোবাসেন? মৃত্যুর আগ পর্যন্ত সংসার করবেন এই গরিবের সঙ্গে? শুধু সংসার না, এক হালি আন্ডাও ফুটাবো। রাখাল আর কিছু বলল কিনা কে জানে। রাখাল শুধু দৌড়েই যাচ্ছে, আর রাখি তার প্রাণপ্রিয়র সঙ্গে সঙ্গ দিচ্ছে। এক পর্যায়ে তারা গ্রাম ছেড়ে এক জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। বনটি গভীর হওয়ার কারণে অনেক অন্ধকার, সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছে না। দৌড়ের গতি কমে আসে দুজনের, পিছনে আর কাউকে দেখা যাচ্ছে না। ধীরে ধীরে বনের গভীরে পৌঁছে যায় দুজন। জঙ্গলটির শেষ প্রান্তে একটি জীর্ণশীর্ণ টিনের বাড়ি দেখা মিলে। রাখির ভীষণ ভয় হচ্ছে। সে কখনো বাবা ভাই ছাড়া কোথাও যায়নি, এই প্রথম কারো হাত ধরে এত দূর। এসব ভাবতে ভাবতে বাড়ির ভেতর প্রবেশ করে দুজন। অন্ধকারে কিছুই তেমন স্পষ্ট না, বড় বড় গাছের ডালপালার ফাঁকে চাঁদের আলোয় হালকা হালকা দৃশ্যমান বাড়িটি। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পাতার উপরে বৃষ্টির শব্দগুলো খুব ভয়ঙ্কর অনুভূতি প্রকাশ করছে। রাখির হাতের দিকে তাকিয়ে দেখে রাখাল এখনো হাতটা দায়িত্ব সহকারে আঁকড়ে ধরে আছে। ঘরের ভেতর ঢুকে দেখে একটা চৌকি পড়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে বছর খানেক আগে এখানে হয়তো বা কেউ থাকতো। চৌকিটির নিচের মাটিতে ব্যাঙের বাসা, তুরফুলার বাসা মাটি দিয়ে বুদবুদ করে উঁচু করে রেখেছে অনেক জায়গায়। রাখাল রাখিকে চৌকিতে বসাতেই খটখট শব্দ হয়। সে বুঝতে পারে চৌকিটি অনেক পুরনো হওয়ার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাখাল রাখিকে বসিয়ে সে নিচে ব্যাঙের বাসার সাথে বসে পড়ে। দুজনের পরনের কাপড় ভিজে একাকার হয়ে গেছে। রাতটা ওভাবে ওখানেই বসা অবস্থায় কাটায় দুজন। ভোরের আলো পড়তে রাখির চোখ খুলে যায়। বাহিরের পাখিরা কিচিরমিচির আওয়াজ করছে। চোখ কচলে নিজের উড়োতে তাকায়, দেখে রাখাল দুই হাত ভাঁজ করে মাথার নিচে রেখে গভীর ঘুমে মগ্ন। রাখির ডাকতে ইচ্ছে হলো না, সে চুপচাপ বসে রইল। ধীরে ধীরে সূর্যটা একদম পরিপূর্ণ রূপে আলো ছড়ালো। রাখাল আড়মোড়া ভেঙে চোখ মেলে দেখে রাখি মায়া ভরা চোখে তাকে দেখছে। রাখাল গলা খাকারি দিয়ে উঠে পড়ে। সকাল হয়ে গেল, ডাক দিবেন না? আপনার শান্তির ঘুম নষ্ট করতে চাইনি। শান্তি? সেটা কাল রাতেই শেষ। কথাটা ধীরে বলল, কিন্তু রাখি শুনে ফেলল। আপনার শান্তি নষ্ট করার জন্য দুঃখিত। আপনি চাইলে আমাকে দিয়ে আসতে পারেন। ঠিক আছে, এখানে বসুন, আমি আসছি। এই বলে রাখাল চলে যায়। ফিরে আসে ঠিক 2 ঘন্টা পর। সঙ্গে নিয়ে আসে একজন বৃদ্ধ, যার পরনে ছিল জুব্বার মতো একটি পাঞ্জাবি। রাখাল ফিরে এসে দেখে মেয়েটা এখনো ওখানেই বসে আছে। ঘরে ঢুকে বৃদ্ধকে নিয়ে, এবং বৃদ্ধটি ছিল একজন কাজী। বিয়ে পড়ায় তাদের দুজনের। রাখি ভীষণ অবাক হচ্ছিল। মাত্রই তো মানুষটা বলল বিরক্ত হচ্ছে। বিয়ে পড়িয়ে বৃদ্ধ চলে যায় এবং যাওয়ার সময় বলে যায় এই গ্রামে কোথায় কি আছে, দোকানপাট। বৃদ্ধ চলে যাওয়ার পর রাখাল রাখির সামনে এসে দাঁড়ায় এবং রাখির চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, সত্যি ভালোবাসো আমায়? রাখিও তার স্বামীর চোখে চোখ রেখে বলে, জি বাসি, খুব ভালোবাসি। রাখাল জড়িয়ে ধরে রাখিকে। রাখিও নিজেকে সঁপে দেয় তার স্বামীর কাছে। এক পবিত্র বন্ধন স্থাপন হয় তাদের মধ্যে। রাখি রাখালকে প্রথম দিন থেকেই ভালোবাসে, কিন্তু রাখাল ভালোবেসেছে গতকাল রাত থেকে। শুরু হয় দুজনের সুখের সংসার। রাখাল ওই গ্রামে হলুদ মরিচ ভাঙানোর মিলে কাজ করে। রাখি বাড়িতে থাকে সারাদিন, স্বামীর ফিরার অপেক্ষায় থাকে। এইদিকে রাখাল তাদের নতুন সংসারের জন্য ওই জঙ্গল থেকে গাছ কেটে চৌকি বানিয়েছে। একটা আলনা বানিয়ে দিয়েছে রাখিকে কাপড় রাখার জন্য। ঘরের নষ্ট টিনগুলো ঠিক করেছে, রান্নাঘর বানিয়েছে, আরও টুকিটাকি অনেক কিছু করেছে যাতে রাখির কষ্ট না হয়। মিল থেকে ফিরে লাকড়ির চুলায় রান্নাও করে সে। পুরোটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দুজন মিলে। খুব সুখেই তাদের দিন কাটতে থাকে। হঠাৎ একদিন রাখির বাবা জেনে যায় রাখি পাশের গ্রামে থাকে। রাখির 2 ভাইকে পাঠায় রাখিকে তুলে আনতে। যেই ভাবা সেই কাজ। সেদিন ওদের শান্তির কুটিরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাখাল বাড়ি ফিরে দেখে পুরো বাড়ি এলোমেলো। টিনের উপর জায়গায় জায়গায় কুড়ালের কোপ। রান্নাঘরে ভাতের হাঁড়ি উল্টে পড়ে আছে। তখন কেউ একজন পিছন থেকে রাখালের মাথায় আঘাত করে। আকস্মিক ঘটনায় রাখাল তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে এবং মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। বাড়ির উঠোনে শীতল পাটির উপর পড়ে আছে রাখি, অবচেতন অবস্থায়। 2 ভাবি মিলে হাতে পায়ে তেল মালিশ করছে। মা মাথায় পানি দিচ্ছে। রাখির বাবা মহিলা চিকিৎসক আনিয়েছেন রাখিকে দেখার জন্য। এদিকে রাখি যতবার চোখ মেলে ততবার একটা শব্দই শুধু বলে, আমার রাখাল কোথায়, আমার রাখাল কোথায়। মহিলা চিকিৎসক জানায় রাখি মা হতে চলেছে। প্রায় 3 মাসের সন্তান তার গর্ভে। এই কথা শুনে রাখির বাপ ভাই গভীর চিন্তায় পড়ে যায়।
কিভাবে মান সম্মান রক্ষা করবেন তারা। আব্বা, ওইটারে তো মাইরা ওই জঙ্গলে গাছের সাথে ঝুলাই রাখছি, অহন বইনের প্যাটেরটা কি করমু? চুপ কর শুয়োরের বাচ্চা, আমার মাইয়া হুনব। হেডার ব্যবস্থাও হয়ে গেছে, কবিরা যাইব কাইল, এই পাপ থাকতো না। রাখির ছোট ভাবি ট্রেতে করে পিঠা নিয়ে আসে শ্বশুরের জন্য, সেই সুবাদে কথাগুলো শুনে ফেলে। আব্বা আসবো? আহো, এখানে রাখো। এডি কি পিঠা? জি আব্বা, পাকুন পিঠা। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায়নি বাড়ির ছোট বউ। রাখি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। সেই ঘুম ভাঙে গভীর রাতে, ভোর রাতও বলা চলে। আশেপাশে চেয়ে দেখে রাখির ছোট ভাবি পায়ের সামনে শুয়ে আছে। রাখি উঠে বসতেই ভাবি সজাগ হয়ে যায়। যেই না রাখি চিৎকার করে আবার কাঁদতে নিবে, ঠিক তখন রাখির মুখ চেপে ধরে ছোট বউ। আস্তে কন বুবু, বাড়ির মানুষ শুই না ফালাইব। আপনি আপনি পালান বুবু, ওরা আপনার বাচ্চা ডারে মাইরা ফালাইব। রাখি আর এক মুহূর্তও নষ্ট করে না। ছোট বউ তাকে পালাতে সাহায্য করে। উঠান পর্যন্ত দুজন লুকিয়ে লুকিয়ে বেরোয়। তারপর বাড়ির মেইন গেটের সামনে এসে রাখি বলে, ছোট ভাবি আপনি চলে যান, আব্বা ভাই দেখলে আপনার ক্ষতি হবে। ছোট বউ আর আগে বাড়ল না, শুধু রাখির হাতটা ধরে আকুতির স্বরে বলল, আপা নিজের খেয়াল রাখেন, আপনি কিন্তু একলা না, কথাটা মনে রাখেন। রাখি আশ্বাস দেয় সে নিজের এবং বাচ্চাটার খেয়াল রাখবে। ভোরের আলো ফোটার আগে জানগা আপা। রাখি আর দাঁড়ায় না, মুখটা কোনো রকমে ওড়নার আঁচলে ঢেকে হাঁটা শুরু করে। আজকেই মাত্র জানলো সে মা হতে চলেছে, আর সেই থেকে তার মধ্যে এক আলাদা শক্তি কাজ করছে। একেই হয়তো মা শক্তি বলে। যাই হোক, সে এখন নিজের কথা ভাবছে না, রাখি এখন তার প্রিয়তমর কথা ভাবছে। কি খুশিটাই না হবে তাকে দেখে। ভাবি সব বলল, কিন্তু রাখালের বিষয় কিছু বলেনি কেন? সে কি জানে না রাখালের সঙ্গে যে রাখির বিয়ে হয়েছে? যাই হোক, এগুলো ভাবার সময় এখন না। এসব ভাবতে ভাবতেই রাখি তাদের জঙ্গলের বাড়ির ভেতর প্রবেশ করে। যদিও একা একাই গভীর জঙ্গলে ভয় করছিল রাখির, কিন্তু এখানে তার ভালোবাসার মানুষ আছে। এই সাহসটুকু তাকে শক্তি দিচ্ছে। বাড়ির সামনে এসে কেন জানি মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। পুরোটা বাড়ি সুনসান হয়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। মনে হচ্ছেই না এই বাড়িতে একটি ছোট্ট সুখের ঘর ছিল। আর একটু এগিয়ে গিয়ে দেখে উঠানে ওই যে কাল সকালে ভাতের পাতিলটা এখনো উল্টে আছে। রাখি আনমনে বলে ওঠে, এ কি, রাখাল কি তবে বাড়ি ফিরেনি? আর একটু এগিয়ে উঠোনের মাঝ বরাবর একটি রেন্ডি গাছ আছে, সেখানে গিয়ে দাঁড়ায়। গাছটায় ঢেলান দিয়ে দাঁড়ায়। হঠাৎ পা পিছলা খায়। রাখি পড়তে নিয়েও পড়ে না, গাছটা শক্ত করে আঁকড়ে ধরে মেয়েটা। নিচে চোখ নামাতেই দেখে রক্ত জমাট বেঁধে আছে। রাখি আস্তে করে মাটির উপর বসে, তারপর হাত দিয়ে মাটি থেকে জমাট বাঁধা রক্তের দলা হাতে নেয়। 2 আঙুলের নিয়ে ডলা দিয়ে দেখে এটা কি আসল রক্ত কিনা। হঠাৎ রাখির মাথার উপর গরম পানির ফোঁটার মতো কিছু একটা পড়ল। রাখি আস্তে করে কপালে হাত রাখে। মেয়েটার কলিজাটা ধুকপুক ধুকপুক করছে, মনে হচ্ছে বুকের মধ্যে থেকে কিছু একটা অনেক জোরে জোরে কিছু বলতে চাচ্ছে বা অশুভ কিছুর আভাস দিচ্ছে। কপাল থেকে হাতটা নিজের চোখের সামনে নিতেই কলিজাটা শুকিয়ে যায়। রক্ত! রাখি তড়িৎ বেগে উপরে তাকায়। গাছটির বাম পাশের ডালে রাখালকে উল্টো করে বেঁধে রেখেছে, পাগুলো বাঁধা ডালের সঙ্গে, মাথা নিচে ঝুলে আছে। মাথা থেকে রক্ত পড়ছে এখনো। মনে হচ্ছে রাখাল তাকিয়ে আছে রাখির দিকে, কি মায়া ভরা চোখে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে রাখিকে বলছে, ও বউ, আমাকে একটু নামাও না, আমার খুব কষ্ট হচ্ছে, দেখো আমাকে কিভাবে কষ্ট দিচ্ছে ওরা। রাখি এক এমন গগন কাঁপানো চিৎকার দেয়, রাখাল! ও আল্লাহ, এ আমার কি সর্বনাশ করলা তুমি? ও আল্লাহ, আমার স্বামীর এ অবস্থা কেন? ও রাখাল, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এই বলে রাখি দৌড়ে যায় পাশের গ্রামে। সেখান থেকে লোকজন ডেকে নিয়ে আসে। পাগল পাগল লাগছিল মেয়েটাকে। লোকগুলো এসে রাখালকে নামায়। রাখির কোলে মাথা রেখে পড়ে আছে তার প্রাণপ্রিয়, অথচ বোকা মেয়ে এটা জানেই না তার স্বামী কাল রাতেই দুনিয়ার মায়া কাটিয়ে চলে গেছে। কত কষ্টই না পেয়েছে মানুষটা। রাখি অবুঝ বাচ্চার মতো মাথার রক্তগুলো আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, ও রাখাল, তুমি কি জানো তুমি বাবা হবে? তোমার সন্তান আমার গর্ভে, আমি কাল রাতেই জানতে পারলাম। কিন্তু তুমি তুমি কি খুশি হও নাই রাখাল? আমাদের না কত শত স্বপ্ন আছে আমাদের এই শান্তির কুটিরটা নিয়ে। ও রাখাল, কথা বলো না কেন? পাশ থেকে একজন লোক বলে ওঠে, মনে হয় মারা গেছে। এই কথাটা কানে আসা মাত্র রাখি হুঙ্কার দিয়ে ওঠে, চুপ! আমার প্রাণপ্রিয় আমাকে ছেড়ে কখনো যাবে না। এইসব বন্ধ করুন, যান, চলে যান আমার বাড়ি থেকে, বের হন।
ততক্ষণে সকাল হয়ে গেছে। পুরোটা বাড়ি কেমন যেন এক গোমট বেঁধে আছে, গা ছমছম ভাব। রাখি চিৎকার করে ডাকতে থাকে তার স্বামীকে, কিন্তু রাখাল কথা বলে না। বলবেই বা কিভাবে? সে তো কাল ভোর রাতেই মারা গেছে। রাখির দুই ভাই এসে রাখালকে আধমরা করে উল্টো করে গাছের সঙ্গে বেঁধে গেছে। মাথা নিচে থাকায় পায়ের রক্ত মাথায় উঠে মৃত্যু হয় ছেলেটার। কি নির্মম মৃত্যু! সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রাখির বাড়িতে খবর পৌঁছে গেছে। সে আবারও চলে এসেছে। রাখির বাবা ভাই আবারও মেয়েটাকে নিতে এসেছে। এক পর্যায়ে রাখি নিস্তব্ধ হয়ে গেল। আর কোনো শব্দ নেই মেয়েটার মুখে। রাখির বাবা রাখির সামনে এসে আস্তে করে বসে, মেয়ের কাঁধে হাত রেখে দুঃখ প্রকাশ করে, আর গ্রামবাসীর সামনে ভালো সাজার জন্য রাখির কানের কাছে ফিসফিস করে বলে, মা রে, যা যাওয়ার গেছে গা। এ ছেলে তোর যোগ্য ছিল না। আমরা তোরে অনেক ভালো জায়গায় বিয়া দিমু, তুই চল আমগলগে। রাখি নির্বিকার ভাবে তাকিয়ে থাকে তার মুখোশধারী বাপের দিকে। অসহায় দৃষ্টিতে তাকায় দুই ভাইয়ের দিকে, আর মনে মনে নিজেকে ধিক্কার জানায়। এই পরিবারের মেয়ে রাখি, ছি! দুই ভাই মিলে রাখিকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। আর রাখালের নিথর দেহটা পড়ে থাকে সেই ঘন জঙ্গলে গ্রামবাসীর কাছে। রাখির বাবা আসার সময় ওখানকার এক বৃদ্ধকে বলে আসে রাখালকে দাফনের ব্যবস্থা করতে। এই রাখিও কাঁদতে কাঁদতে ক্লান্ত গ্রামের পথ দিয়ে হাঁটছে, কারো দিকে তাকাচ্ছে না। গায়ের ওড়নাটা এক পাশ থেকে পড়ে গেছে। কাল রাতে ছোট ভাবি আগের সালোয়ার কামিজগুলো থেকে একটি পরিয়েছিল রাখিকে। দুই ভাই দুই পাশে হাঁটছে, আর রাখি মাঝখানে, ওদের বাবা পিছনে। হাঁটতে হাঁটতে ওরা সেই নদীর সামনে চলে আসে যেই নদীর তীর থেকে রাখি আর রাখালের প্রেম শুরু। হঠাৎ রাখি দুই ভাইয়ের কাছ থেকে ছুটে দৌড় দেয় এবং সামনে বাঁশের তৈরি সাঁকুর উপরে উঠে পানির মাছ বরাবর ঝাঁপ দেয়। দুই ভাই হঠাৎ ঘটনায় হতভম্ব হয়ে রইল। হুঁশ ফিরতেই দুই ভাই ঝাঁপ দিল আদরের বোনটাকে রক্ষা করতে, কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ছিল না। মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়নি। বর্তমান সেই থেকে এই নদীর নাম রাখি নদী। এই বলে গোলাপজান বড় করে নিঃশ্বাস নিল। মান্নাত এক দৃষ্টিতে তার প্রিয় রমণীর কথাগুলো শুনল, অথচ কোনো প্রতিউত্তর করল না, এমনকি আর কোনো প্রশ্নও করল না। গোলাপজান এবার মান্নাতের পানে চাইল। বাড়ি যাবেন না? চলো। হাসান মান্নাত আর গোলাপজান বাড়ি ফিরে এসে দেখে বৈঠকখানায় গান বাজনার আয়োজন করা হয়েছে। শহর থেকে একজন সুন্দরী মেয়ে আনা হয়েছে। সেই মেয়েটিই মূলত নাচছে, আর পুরো বৈঠক জুড়ে সবাই গোল করে বসে আছে আর নৃত্যর আনন্দ নিচ্ছে। পাখি আর আয়না সবাইকে দুপুরে বানানো পিঠা দিচ্ছে। মান্নাত এসবের দিকে নজর না দিয়ে গোলাপকে নিয়ে উপরে উঠতে নেয়। ঠিক তখন পিছন থেকে আফতাব হাসান ডেকে ওঠেন, মান্নাত দাঁড়াও। মান্নাত আর গোলাপ থামে। গোলাপ পিছন ফিরে তাকায়, কিন্তু মান্নাত সামনের দিকে তাকিয়ে জবাব দেয়, জি বলুন। কোথায় গিয়েছিলে বৌমাকে নিয়ে? নদীর পার। কি? কেন, কোনো সমস্যা? তুমি জানো না কি সমস্যা? এবার মান্নাত পিছন ফিরে বাবার দিকে যায় এবং গোলাপের হাত ছেড়ে এসে দাঁড়ায় আফতাব হাসানের কাছে। কানের কাছে এসে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা বাবা, বলুন। আফতাব একটু ঘাবড়ে যায় এবং গোলাপের দিকে তাকিয়ে বলে, সমস্যা না তো কি? আমার ফুলের মতো বৌমাটাকে নিয়ে তুমি এই সন্ধ্যা মাদানে বের হয়েছো কেন? যদি খারাপ কিছুর নজর পড়তো? খারাপ কিছু? বাবা হাসাইলেন। যেখানে নিজেই খারাপের দুনিয়ায় থাকছে, তাকে খারাপ কিছুর স্পর্শ করার সাহস পাবে না। কথাটা মান্নাত তাচ্ছিল্যের ন্যায় বলে, যেটা আফতাব হাসান খুব বুঝতে পারলেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে এতক্ষণ গোলাপজান গল্পের 9তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা এবং কণ্ঠে আমি জান্নাত রহমান। আপনারা অনেকদিন ধরে বলছেন যে আপু কেন 9 পর্ব দিচ্ছেন না। আসলে এটা আমি লিখি, তো লেখার পরে একটু বড় করে যাতে পর্ব আকৃতিতে আপনাদের কাছে দিতে পারি, তাই একটু সময় নেই আর কি। যাই হোক, গল্পটি কেমন লাগছে, আগে বাড়বো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানাবেন। যেহেতু এটা রানিং গল্প, অবশ্যই শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।